বন্ধুর উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি মিনিং টাউন পর্ব 22। এখানে আবার প্রথমে দেখানো হতে থাকে ফুর বাড়িতে তার ছোট বোন রেহুয়া ফিরে এসেছে। তারা এখানে সকলে খেতে খেতে পরিবারের কথা বলছে। রেহুয়া বলছে এই কথাটা শুনতে পেরে তার খুব ভালো লেগেছে যে সমগ্র গ্রামকে মিনিং টাউনে মুভ করা হবে। কেন যে এখনো গ্রামবাসীরা বেঁকে বসে আছে সেই বিষয়টা সেও বুঝতে পারছে না। ডেফুর মাও এখানে ডেফুকে বলতে থাকে না, আসার পরের দিন থেকে সে পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে, এত ভালো করে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু এই গ্রামবাসীরা মানতে রাজি না। তার মতে এখানে ডেফুর গিভ আপ করে দেওয়া উচিত। তোরে ডেফুর বাবা হানসুই এখানে বলতে থাকে যে এটা তার ছেলের দায়িত্বের মধ্যে পড়ে, এছাড়াও এটা তার জব, সরকারি আধিকারিক হিসেবে বিভাগীয় দপ্তর থেকে সে পেয়েছে। সকলের কাছে জিনিসটা খেলা মনে হতে পারে, কিন্তু তার কাছে জিনিসটা সিরিয়াস। ওর মা এখানে বলতে থাকে সে তার ছেলের এরকম কষ্ট দেখতে পাচ্ছে না। ক্রমাগত ছেলেটা প্রচেষ্টা করেই যাচ্ছে, কিন্তু কেউ রাজি হচ্ছে না। সে এখানে তার বউকে বলতে থাকে তাকে চুপ করতে, কিছুর মাঝখানে ঢুকে না পড়তে। ফুর মা এখানে রেগে মেগে বলতে থাকে যে সে সবসময় তাকেই বকাবকি করে যায়। যদি এতই রাগ হয়ে থাকে, সে নিজেকে এতই সক্ষম মনে করে, সেও তো রান্না করেছে, সে যেন না খায়। সে ওখানে রেগে যায়, বলে যে তার কথায় তার পেট ভরে গেছে আর খাবে না। হানসুইর বউ বলে সেও খাবে না। এর মধ্যে দুজনের ঝগড়া লেগে যায়। ও আর ডেহুয়া দুজনকে থামানোর চেষ্টা করে। মা এখানে রেগে রেগে হানসুইকে বলতে থাকে তাদের গ্রামবাসীরা এখানে খুবই অশ্লীল ভাষী, সবসময় তাদের বিষয়ে খারাপ কথা বলতে থাকে। এখানে হানসুইরও কি ভালো লাগে এগুলো? ও ওখানে রাগের মাথায় বলতে থাকে যে কোনো সন্দেহ নেই যে এখানে গ্রামবাসীদের গোয়ার গোবিন্দ এবং অবাধ্য বলা হয়, কারণ তারা এখানে নিজেদের ভালোটাই বোঝে না। দেখে দৃশ্যে আবার দেখানো হতে থাকে হানসুই ঘর থেকে এসে খাবারের বাটিটা নিজের হাতে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। রেগে বলতে থাকে যে নিজের গ্রামবাসীদের গোয়ার গোবিন্দ আর অবাধ্য বলা তার সাহস কি করে হল? দ্বিতীয়বার এরকম ভাষা যদি সে তার ছেলের মুখ থেকে শোনে, তাহলে সে তার ঘর থেকে বেরিয়ে যেতে পারে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেফুর ছোট বোন ডেহুয়া গিয়ে গ্রামের কমিটি হাউসে যেখান থেকে অ্যানাউন্স করে হানসুই, এখানে গিয়ে সে চিৎকার করে লাউড স্পিকারে অ্যানাউন্স করতে শুরু করে। সমগ্র গ্রামবাসীদের সে ভালো করে জোরে জোরে বলছে তারা যেন ভালো করে শোনে। রাষ্ট্রের সরকার তাদের ভালো জীবনযাপনের জন্যই মিনিং টাউনে যেতে বলছে। এখানে তারা একেবারে অবাধ্যের মতো আচরণ করছে। বা যখন পুনর্বসতি হয়েছিল, বহু লোক গিয়েছিল এবং সেখানে গিয়ে বসতি স্থাপন করেছে এবং তারা এখন তাদের তুলনায় অনেক ভালো জীবনে আছে। 10 বছরের বেশি সময় হয়ে গেছে, কিন্তু এখনো তারা এই দরিদ্রতার মধ্যেই ভুগে যাচ্ছে। এখানে বয়োজ্যেষ্ঠদের কিছু বললেই তারা তাদের পূর্বসূরীদের কথা বলতে থাকতো, এর জন্য তারা তাদের উত্তরসূরীদের ভুক্তভোগী করছে। এখানে স্কুল, হসপিটাল, জীবনযাপনের জন্য যা যা অত্যাবশ্যকীয় জিনিসপত্র প্রয়োজন কিছুই নেই। গ্রামের একজনই শিক্ষক ছিল, শিক্ষক বেই, সেও 10 বছর আগে এখান থেকে চলে গেছে। এখানে বিদ্যালয়গুলোর অবস্থা দেখেছে একেবারে ভেঙে পড়েছে। প্রাইমারি স্কুল তাদের গ্রাম থেকে 10 কিলোমিটার দূরে। ছাত্রছাত্রীদের ঘর থেকে বেরিয়ে 10 কিলোমিটার অতিক্রম করে স্কুলে যেতে হয়। কিছু বাড়ির লোকেরা তো এই এত দূরত্বের জন্য তাদের ছেলে মেয়েদের পড়াশোনাও করতে দেয় না। মিডিল জুনিয়র স্কুলের কথা রইল, সেটাও তো আরো কিছু কিলোমিটার দূরে। ছাত্রছাত্রীদের বাধ্য হয়ে ক্যাম্পাসে থাকতে হয় হাই স্কুল যাওয়া পর্যন্ত। গ্রামের বাকি সকল ছাত্রছাত্রী এখানে এই দারিদ্রতা সাফার করে যাচ্ছে। তারা দেশের মধ্যে সব থেকে দরিদ্র জায়গায় জন্মগ্রহণ করেছে। জ্যেষ্ঠরা হয়তো এই গরিবের মধ্যে থেকে থেকেই মরে যেতে চায়। তাদের উত্তরসূরিরা কোনোভাবে এই কাজটা করতে চায় না। তাদের এখানে পূর্বসূরিরা কি করেছে এই নিয়ে ভেবে তাদের কোনো লাভ নেই। তো উত্তরসূরিদের হাতে যখন ভালো পরিবর্তনের জন্য সময় আছে, তাহলে তারা সেটা কেন গ্রহণ করবে না? এদিকে দৃশ্যে দেখানো হতে থাকে যে কমিটি রুমের মধ্যে হানসুই আর ডেফু এসে দুজনেই ডেহুয়াকে থামানোর চেষ্টা করে। হানসুইকে বলতে থাকে সে এখনো তার স্পিচ শেষ করেনি। হানসুই তাকে মেরে মেরে ডেফুর কাছে দিয়ে বলে তাকে বাড়ি নিয়ে যেতে। নিজে সে মাইক্রোফোনে অ্যানাউন্স করার চেষ্টা করতে থাকে সমগ্র গ্রামবাসীকে যে তার মেয়ে ছোট, কিছু আজে বাজে কথা বলে ফেলেছে, সবাই যেন এই জিনিসটাকে মনে না নেয়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেফু বলছে বয়োজ্যেষ্ঠরা হানসুইর সাথে কথা বলতে এসেছে। সে এখানে সাথে সাথে গিয়ে বয়োজ্যেষ্ঠদের বলতে থাকে মেয়ে এখন খুব একটা ছোট না, সে ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামে বসছে, তবুও এখনো সে ইগনোরেন্ট। এশিয়ার অভিজ্ঞতা এখনো সে ছোট অনেক। তার কথাবার্তাগুলো আমি যে পিতামহ এবং প্রপিতামহ আছে বয়োজ্যেষ্ঠ, তারা যেন মনে না নেয়। একজন গ্রামবাসী বলতে থাকে যে বাচ্চারা সেটাই বলে যেটা তারা মনে করে। এভাবে ডেহুয়া একদম সঠিক কথা বলেছে। গ্রামবাসীদের মধ্যে মিস্টার লি বলে সেই বয়স্ক ব্যক্তি বলতে থাকবো, আর কথাবার্তাগুলো তাদের এই বয়স্ক ব্যক্তিদের মাথার মধ্যে প্রকাশ ঘটিয়েছে। বাচ্চা মেয়েটা একদম ঠিক কথা বলেছে। তারা তাদের পূর্বসূরীদের ফলো করেছে, ঠিক তাদের হাতে আর কোনো উপায় ছিল। এখানেই বেশিরভাগ জীবন চলে গেছে। তারা প্রায় প্রপিতামহ জায়গায়। তাদের যে উত্তরসূরি আছে তাদের উচিত তাদের সমর্থন করা, এগিয়ে দেওয়া। এর পৃথিবীর সাথে তারা যেন পরিচয় লড়ে এগিয়ে যেতে পারে। ডেফু আর হানসুইর মিটিং এরা তখনও এরকম যুক্তি খুঁজে পায়, এর জন্যই সেদিন সবাই ছেড়ে চলে গিয়েছিল। তো এই বাচ্চা মেয়েটা একদম সঠিক যুক্তি দিয়েছে। সেদিনে তার ব্যবহার এবং সমগ্র গ্রামবাসীদের বয়স্কদের ব্যবহারের জন্য এখানে গ্রামের সব থেকে বয়স্ক মানুষ হিসেবে হানসুই আর ডেফুর কাছে ক্ষমা চাইছে। তাদের জন্য এখানে ডেফুর কাজটা অনেক পিছিয়ে গেছে। ডেফু আর হানসুই বলতে থাকে এভাবে বলে তাদের লজ্জা না দিতে, যতই হোক তাদের প্রপিতামহের জায়গায় পড়ে, তাদের এখানে যথেষ্ট বয়স হয়েছে, তাদের অভিজ্ঞতা অনেক বেশি। লি এখানে আবার বলতে থাকে একটাই অনুরোধ আর ডিল সে করতে চায় সাথে, যে এখানে যারা বয়স্ক ব্যক্তিরা আছে তারা মিস্টার লির সাথে কথা বলে এখানে
তাদের উত্তরসূরি তাদের পরিবারদের এগিয়ে দিচ্ছে, কিন্তু যাদের এত বেশি বয়স হয়ে গেছে মাত্র এখন তারা মৃত্যুর জন্য অপেক্ষা করছে, তারা এই জায়গা ছেড়ে যাবে না। ওখানে বলতে চায় যে এটা করা যাবে না, কারণ নীতি অনুযায়ী সকল মানুষকেই যেতে হবে। এই কথাটা বলার আগে হানসুই তাকে থামিয়ে দেয়। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে হানসুই তার ছোট মেয়ে ডেহুয়াকে বকাবকি করছে, আর দাদা সে মিলে সবকিছু গোছানোর চেষ্টা করছে, আর সেই কি দুম করে একটা বক্তৃতা দিয়ে দিল। আবার তার বাবার মুখের উপর কথা বলছে। ও বলতে থাকে সে তার বয়সী ছোট ছোট ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব করে মনের কথাটা এখানে সামনে রেখেছে, শুধুমাত্র এখানে সে অন্যায় কিছু করেছে বলে তার মনে হচ্ছে না। ওর মায়ের মনের মধ্যে তখনও দোলমনো থাকলে ডেফু খুব খুশি ছোট বোন ডেহু আর এই কার্যকলাপ এখানে সে তার কাজের দিকে এক স্টেপ আরো এগিয়ে গেছে। এদিকে দৃশ্যে দেখানো হতে থাকে যে গ্রামের অন্য একজন বয়স্ক ব্যক্তিদের বাড়িতে এসেছে এবং ডেহুয়াকে দেখে বলছে হানসুই মেয়ে এখানে সত্যি একজন বাকপটু মহিলা, সাথে হয়তো তাদের পরিবার থেকে কোনো লিডার আসতে চলেছে। সেই তবু বয়স্ক ব্যক্তিকে বলতে থাকে যে সে এই ছোট মেয়েটাকে দোষামোদ না করে, এখনো চিন্তায় আছে বাকি গ্রামবাসীর এই বিষয়টার উপর কিরকম প্রতিক্রিয়া জানাবে। তার ছোট মেয়ে যে কোথা থেকে এই দুঃসাহসিকতা দেখিয়েছে সে নিজেও বুঝতে পারছে না, তাদের পরিবার সকলে তাকে শাসন করেছে। বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হানসুইকে বলতে থাকে এখানে বলে থাকুক না কেন, যে কমিটি মিটিং রুম থেকে অনেক সময় মিটিং এ যে বক্তৃতা দেয় থেকেও তার ছোট মেয়ে ডেহুয়ার বক্তৃতা অনেক ভালো ছিল, কথাটা সে বলতে চায়। সে এখানে বলতে থাকে যে গ্রামের সব থেকে বেশি বয়োজ্যেষ্ঠ মানুষ লি এখানে তার আসল উদ্দেশ্য বলে দিয়েছে, গ্রাম ছেড়ে যাবে না, আর তার পেছনে আরো যে বয়োজ্যেষ্ঠ আছে সেই জিনিসটা চায়। তারা এখান থেকে না নড়লে কোনো গ্রামবাসী যাবে না। এখানে তার মতে কাজটা মনে হচ্ছে না। বয়স্ক ব্যক্তি হানসুইকে আবার বলতে থাকে, আর কথাবার্তাগুলো শুনে অনেকেই ভেবেছে তাদের মনের মধ্যে জিনিসটা ভালো লেগেছে। তারাও আলোচনা করছিল যে তারাও এগোতে বাড়ির বয়স্কদের এই কথাগুলো বলতে পারছে না ভয়, হানসুই যেন এই বিষয়ে চিন্তা না করে, এই বিষয়টাও সলভ হয়ে যাবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেফুকে নিয়ে গেছে হানসুই তার নিজের সাথে। বলতে থাকছে যে গ্রামবাসীরা বয়োজ্যেষ্ঠরা এখান থেকে না যেতে চাওয়ার কারণে তাদের পিতৃপুরুষ তাদের মা বাবা সকলে ছিল, তাদের জেনারেশন এখানে ছোট থেকে বড় হয়েছে, এখানেই তাদের কবরগুলো আছে, সব থেকে বড় কথা এখানে তাদের ইতিহাস আছে। ও বলে হানসুইকে যে সেই ইতিহাসটা আজকে জানতে চায়। সে এখানে বলতে থাকে যখন সারা পৃথিবীর অরাজকতা চলফুদের পরিবার অর্থাৎ মা ফ্যামিলি ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিল, দুর্ভিক্ষ থেকে পালানোর জন্য শানসি নামক জায়গায় কিক্ষা পর্যন্ত করেছিল, তো এভাবেই তারা পালাতে পালাতে আর কোথায় থাকার জন্য তো একটা জায়গা দরকার ছিল। কোনো জায়গায় যে কোনো গ্রামে গেছে সেখান থেকে বাকি লোকেরা সেখানের বসতি তাড়িয়ে দিয়েছে তাদের, কারণ এটাই খুব স্বাভাবিক। সাধারণ বসতি বহিরাগতদের কোনোভাবেই স্বাগত জানায় না। তো তারপর মা ফ্যামিলি এখানে ইয়ংকুয়ান ভিলেজে চলে আসে। ভিলেজ 200 বছরেরও পুরো 100 বছরের বেশি সময় ধরে এখানে রুল ছিল ফ্যামিলির, ওই জন্যই তাদের পরিবার মিস্টার লিকে এত সম্মান করা হয় এই গ্রামে। কিন্তু এখানে লি ফ্যামিলি মা ফ্যামিলিকে সাহায্য করে, তাদের বসতি গড়ে দেয়, তাদের ফসল চাষে সাহায্য করে। কোন ভিলেজের অন্যান্য জায়গার মতো একটা নিয়ম ছিল, প্রতি বছর গরমের ফসল কাটার পর দিন রাতে গ্রামের সকল পরিবার মিলে উৎসব পালন করত। পরিবারের লোকেরা ভেবেছিল যে তারা বহিরাগত হয়তো গ্রামবাসীদের উৎসবে পার্টিসিপেট করতে পারবে না। লি ফ্যামিলি এখানেও মা পরিবারকে সাহায্য করে এবং এখানে গ্রামবাসী এই বলে বাকি গ্রামবাসীদের সাথে পরিচয় করিয়ে তখন থেকে মা পরিবার লি পরিবারকে খুব সম্মান করে। প্রতি বছর নিউ ইয়ারের সময় পিতৃপুরুষদের জলদান করা হয়। মা পরিবার দুজন পিতৃপুরুষকে মান যায়, একটা নিজেদের এবং একটা লি পরিবার। কালচারাল রেনোভেশন হওয়ার আগে পর্যন্ত এই নিয়মটাই পালন হতো, তাই ডেফুদের জেনারেশন এই বিষয়টা জানে না। অন্যান্য গ্রামবাসীদের গ্রামের পরিবারের জন্য জায়গাটা ছেড়ে যাওয়া হয়তো খুব একটা বেশি বড় হবে, লি পরিবারের কাছে এটা মূল চিহ্ন করার মতো। বিশেষত এখানে যারা বয়স্ক আছে তাদের কাছে, কারণ এই গ্রাম তারা স্থাপন করেছে, এটাকে বড় করে অন্যান্য গ্রামবাসীদের সাহায্য করে। গ্রামবাসীরা তাদের যতই অভিশাপ দিক না, তারা হয়তো নতুন যুগ নতুন চিন্তাধারার সাথে মানিয়ে নিতে পারছে। এখানে জেনারেশন গ্যাপে খুবই স্বাভাবিক বিষয়। একটা জিনিস মানতেই হবে, তারা কখনোই হার্টলেস না, কারণ গ্রামের পরিবারকে তারা সবসময় এক পরিবার মনে করে। তো এখানে হানসুইকে বলতে থাকে তাকে নিশ্চিন্ত থাকে যে তার বাবার কাছ থেকে এই গল্পটা জানতে পারলো, ভবিষ্যতে সে যাই করবে না কেন এই জিনিসটা মাথায় রাখবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেফু এসেছে লির পরিবারে, সে এখানে বউয়ের সাথে কথা বলে। লি নাত বউ বলতে বাকি সকলের মতো সেও চায় কষ্টের জায়গা থেকে বেরিয়ে যেতে, যে বড় সন্তান আছে, স্কুল যেতে হয় 10 কিলোমিটার পথ পেরিয়ে, মায়ের মধ্যে ছাল পড়ে গেছে, সে চায় না তার ছোট সন্তানটা ওইভাবে সাফার করুক। এখান থেকে বয়স্ক ব্যক্তিরা না সরলে কেউই যাবে না। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেফু এসেছে মিস্টার লির ঘরে, তার সাথে কথা বলতে। তো এখানে মিস্টার লিকে বলছে যে তার ছোট বোন ডেহু আর কথাবার্তা মনের কোনো জায়গায় কোনো ক্ষোভ বা খারাপ লাগা থেকে থাকে তার জন্য সে ক্ষমা চাইছে। হানসুই পাঠিয়ে তার সাথে কথা বলার জন্য, তাই লি এখানে বলতে থাকে যে ছোট মেয়েটা কোনো ভুল কথা বলে, ওখানে নিজের ভুল আত্মগর্ব পকেটে রেখে ডেফুর কাছে ক্ষমা চেয়েছে। এটা যেহেতু এখানে সমাধান হয়ে গেছে তাহলে আর চিন্তা করার কিছু নেই, বিষয়ে সে আর কথা বলতে চায় না। এখানে ডেফু তার বাবা হানসুই যে গল্পটা বলেছে ইতিহাসের বিষয়, লি পরিবার এবং মা ফ্যামিলিদের ফেভারের কথা, সেই কথাটা এখানে মিস্টার লিকে বলে ডেফু। মিস্টার লি বলতে থাকে
এটা কোনো বড় ব্যাপার নয়। পরিবর্তনের সাথে হয়তো সবাই জিনিসটা মনে রাখে। রেফু যেহেতু কথাটা জানতে পেরেছে তাই এখন মিস্টার লিকে বলছে, কিন্তু কোনো ফেভার করা মানে তাকে বেঁধে ফেলা নয় কোনোভাবে। রেফু যেন এখানে নিজেকে হীন না মনে করে। বলতে থাকে এই রেজলিউশনটা ফাইনালাইজ হয়ে গেছে, তাদের এখান থেকে সকলকে যেতেই হবে। লি রেফুকে এখানে থামিয়ে বলতে থাকে উত্তরসূরিরা চলে যাক, এখানে কোনো সমস্যা নেই। বয়োজ্যেষ্ঠরা যারা ঠিক করেছে এখানে থাকার তারা এখানেই থাকবে। এখান থেকে চলে গেলে সমগ্র গ্রামটা একেবারে শূন্য হয়ে যাবে। ঘর বাড়ি জমি ফসল হতে পারে জিনিসগুলো রেফু কি ভেবে দেখেছে? দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে রেফুর জ্বর চলে এসেছে। এত চিন্তা মাথায় নিতে নিতে রেফুর মা এবং অন্য একজন মহিলা মিলে তার এখানে সেবা শুশ্রূষা করে তাকে ঠিক করার চেষ্টা। দৃশ্যে আবার দেখানো হতে থাকে পরের দিন দুপুরবেলা রেফুর চোখ খুলেছে আর তার জ্বরও কমে গেছে। ছোট বোন রেহুয়া তার জন্য নুডলস এনেছে। বলতে থাকে এখানে তার বড় দাদা রেফুকে বাবা সারা রাত ধরে চিন্তা করেছে, এখনো সে চিন্তিত যে সমগ্র গ্রামবাসীরা কি করতে চায়। চিন্তা করতে করতেই সে ফার্ম হাউস চলে গেছে কাজের জন্য। রেফু বলতে থাকে রেহুয়া যে এখন খাবার বানাতে শিখে গেছে এটা খুব ভালো তার জন্য। ও বলতে থাকে এই নুডলসটা সে বানায়, গতকাল রাতে সেই ইয়ংকোয়ান ভিলেজে এসেছে, কিছুক্ষণ আগে রেফুর জন্য এই নুডলসটা বানিয়ে দিয়ে গেছে। রেফু জিজ্ঞেস করতে থাকে সুইহা এখন কোথায় আছে? উত্তরে রেহুয়া জানায় সেই পুরনো জরাজীর্ণ স্কুলে, এখানে ছোটবেলা ডেফু সুইহুয়া বাকিরা পড়াশোনা করতো। দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেফু এসেছে হুয়ার সাথে তাদের জরাজীর্ণ পুরনো স্কুলে দেখা করতে। হুয়া ডেফুকে দেখে বলতে থাকে তাদের ওল্ড স্কুল সিম্পল ছিল আর তাদের ছোটবেলাটাও কত সিম্পল ছিল। স্কুলের এই দশা দেখে তার খুবই খারাপ লাগছে। ডেফু এখানে সুইহুয়ার থেকে আসার কারণ জানতে চাইলে সুইহুয়া বলে আঙ্কেল লেউকে সুইহুয়ার বাবা মেসেজ দিয়ে পাঠিয়েছিল যেন একবার ইয়ংকোয়ান ভিলেজে ফিরে আসে। বলতে থাকে এখানে নিশ্চয়ই তাকে থামানোর জন্য এসেছে। হুয়া বলতে থাকে এখানে ডেফু তাকে ভুল বুঝছে। হুয়ার বাবাও জিনটান ভিলেজে অনেকবার গেছে তার মেয়ের বাড়িতে, এখানে গিয়ে তাদের উন্নতি অবস্থা দেখে ভালো লেগেছে। ও এখানে ইয়ংকোয়ান ভিলেজ থেকে বেরোতে চায়। লি ফ্যামিলিকে শ্রদ্ধা জানানোর জন্য রাগ করবে এই কথা ভেবে গ্রামবাসীরা চুপ করে আছে। ওখানে তার বাবা হানসুইর বলে পরিবার আর মা পরিবারের ইতিহাসের কথা বলে। বিবাহ বলে হ্যাঁ এই বিষয়ে সে জানে, তার বাবার থেকে শুনেছিল। কথাটা শুনে রিফু এখানে একটু অবাক হয়, মনে মনে কিঞ্চিত খুশি হয়। বলতে থাকে যে রিফু যখন প্রথম কাজ করা শুরু করেছিল এই পুনর্বসতি বিষয়, হানসুই আর সে মিলে গ্রামবাসীদের ভীষণভাবে বোঝানোর চেষ্টা করেছিল। কখনো সেই সময় কোনো মানুষ বোঝেন। আস্তে আস্তে পুনর্বসতি হতে থাকে, মানুষরা এখান থেকে গিয়ে জিনটেন ভিলেজ এবং অন্যান্য গ্রামে পুনর্বসতি স্থাপন করে। যদি সেখানে লোকেদের বলা হয় ইয়ংকন ভিলেজে ফিরে আসতে, ডেফুকে তারা কটু কথা শোনাবে, হয়তো মারতেও পারে। এটা শোনা মাত্রই ডেফু আর সুইহুয়া দুজনেই হাহা করে হেসে ফেলে। ও এখানে আবার বলতে থাকে তার স্বামী ইউংফু প্রবণ হয়ে একবার সুইহুয়াকে বলেছে যদি না সুইহুয়া জেদ করে তাকে আর তার মেয়ে দরিদ্র কুইশুই আর ইয়ংকন ভিলেজ থেকে করে জিনটান ভিলেজে বসতি না স্থাপন কখনো হয়তো তারা এই দরিদ্রের মধ্যেই থাকতে, মেয়েও হয়তো ভালোভাবে পড়াশোনা করতে পারতো না। শারীরিকভাবে বিশেষ সক্ষম ব্যক্তি হওয়ার জন্য নিজের আবেগ ধরে রাখতে পারেনি তার বউয়ের সামনে। রেফু যে কাজটা করছে সে নিজে জানে যে ঠিক। জেনারেশন গ্যাপ হোক আর যাই হোক না কেন, শোনা স্নেহ দুটোই পূর্বসূরি আর উত্তরসূরিদের মধ্যে থাকা উচিত। এখানে মৃদু হেসে সুইহুয়াকে বলতে থাকে সুইহুয়া যদি আর একদিন দেরি করে আসতো হয়তো মনে মনে গিভ আপ করেই যেত। সুইহুয়া আবার প্রমাণ করে দিয়েছে যে সত্যি তারা ছোটবেলার খুবই ভালো বন্ধু। এখানে সবসময় তার মন যখন খারাপ হয়েছে তাকে পাশে পেয়েছে। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে গ্রামের বয়স্ক ব্যক্তি মিস্টার লি এর বাড়িতে এসেছে। আবার ডেফি তার পরে দরজা থাকে বলতে থাকে যে তার মাথায় একটা বুদ্ধি এসেছে, সেই বিষয়টা তার সাথে শেয়ার করতে চাইছে। উনি মিস্টার লি এর নাত বউ এসে বলতে থাকে হয়তো ভাবছে যে মিস্টার লি কে সে খুব সহজে রাজি করিয়ে নেবে, যার কথা এখানে সমগ্র গ্রামবাসী মেনে চলে। নিজের মাথায় কত বুদ্ধি আছে সেটাও তাকে ভেবে দেখতে হবে। যদি তাকে রাজি করানোর জন্য কিছু কথা তৈরি করে আসতে, লি এর মাথায় অনেক বেশি পন্থা আছে এগুলোকে নাকচ করার জন্য। সে তাকে এখানে জলপানও করতে দেয়। এখানে মিস্টার লি নাত বউকে বলতে থাকে লি নিশ্চয়ই কিছুদিন ধরে খানপানও করেনি ঠিক করে, এইভাবে দরজা বন্ধ করে রাখার কোনো মানেই হয়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে মিস্টার লির ঘরে জানলা দিয়ে ভেতরে দেখে কি মেরে যে ঘরের মধ্যে মিস্টার লি বিষ পান করে আত্মহত্যা করার চেষ্টা করেছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে সকলে মিলে গ্রামবাসীরা এবং মিস্টার লির পরিবার নাতি নাত বউ ডেফু জ্যেষ্ঠ লিকে ঘাড়ে করে তুলে নেয়। ছুটে তারা তাদের গ্রাম ছোট ট্র্যাক্টরের দিকে নিয়ে যেতে থাকে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ট্র্যাক্টরের মধ্যে সকলে মিলে ধরে সুস্থ লিকে শুয়ে দিয়েছে। শুয়ে সে কিছু সাবান জল দিয়ে বলতে থাকে ডেফুদের লির ঘাড়টা শক্ত করে ধরে তাকে সামান্য উঠে বসিয়ে অল্প অল্প করে কিছু সাবান জল যেন মিস্টার লির গলায় ঢেলে দেয়, তার পেটের মধ্যে থাকা বিষ বমি করে সে বের করে দিতে পারে। ডেফু তার কথা মতো সেই কাজই করে। তারপর তারা মিস্টার লিকে সবাই মিলে গাড়ি করে নিয়ে যেতে থাকে। হঠাৎই দেখা যায় মাঝপথে মিস্টার লি বমি করে তার পেটের ভেতরের বিষ বের করে ফেলেছে। বারবার বলতে থাকছে যে এখান থেকে সে কোথাও যেতে চায় না। বাড়ি নিয়ে যেতে হানসুই বল সবাই যেন এই বয়স্ক মানুষটাকে তার বাড়িতেই রেখেছে। ডেফু বলে এখনো যদি কোনো সমস্যা হয়ে থাকে মিস্টার লিকে একবার হসপিটালে নিয়ে গিয়ে দেখিয়ে নেওয়া উচিত। হানসুই বলে আর এখানে জেদাজেদি করে কোনো লাভ নেই, এই বয়স্ক মানুষটাকে বাড়িতে রেখে আসতে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থেকে হানসুই ডেফুকে বল যেহেতু এখানে ইয়ংকন ভিলেজ থেকে বিলং করে লির এই পদক্ষেপের পর হয়তো অন্যরকম হয়ে যেতে পারে, কারণ এরপর বাকি
বাকি বয়োজ্যেষ্ঠরা ভুল বুঝুক, তার সাথে সাথে উত্তরসূরিরা ইচ্ছে থাকলেও এই জায়গা থেকে বেরোতে পারবেন। সে ওখানে বলে বসে রেফুকে জায়গা এখন তার মনে হচ্ছে তার ছেলের গিভ আপ করে দেওয়া উচিত। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ইয়ঙ্কন ভিলেজে ছোট্ট একটা ঝর্ণার মতো জলধার, এখান থেকে এসে কিছু জল একটা জায়গায় জমা হয়েছে। এখান থেকে জল নিয়ে ডেফু নিজের হাতে করে নিজের চোখে মুখে দিচ্ছে, নিজেকে শান্ত করার চেষ্টা করছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেফকন ভিলেজের সেই কমিটি মিটিং রুম থেকে সকল গ্রামবাসীকে স্পিচ দিচ্ছে। সকল গ্রামবাসীকে তার বাবার হানসুই থেকে শোনা ফ্যামিলি আর লি ফ্যামিলির বিষয় গল্পটা বলে। সাথে এখানে এটাও বলতে থাকে যে আমরা পুরনো মূল থেকে কখনোই ছিন্ন হচ্ছি, তো সুরিদের হাতে ভালো জায়গায় ভালো কাজ করার কাজের মানসিকতাটা ঢুকিয়ে নতুন উর্বর জমিতে গিয়ে নতুন মূল স্থাপন করছি। আমরা জেনারেশনকে চেষ্টা করতে পারি ভালো শিখিয়ে দেওয়ার, ভালোভাবে এগিয়ে দেওয়ার সমর্থনও কর। ভবিষ্যৎ জেনারেশন কি করবে, কিভাবে চলবে, এটা তাদের উপর নির্ভর করছে। এখানে কয়েনের দুপিঠের মতো হতাশা এবং খুশি দুটোই আছে। সকলকে কম বেশি করে এই জিনিসটা মেনেও নিতে হবে। অন্যের ভালো বা খারাপ দেখে আমরা নিজেদের ভবিষ্যৎ বিচারও করতে পারি না। এখানে অন্য কিছু না ভেবে কর্মের মানসিকতা রাখলে থেকে আমরা অনুপ্রাণিত হতে পারি, ভবিষ্যৎকে মানসিকতা দিয়ে প্রস্তুত করে দিতে পারি, ভবিষ্যৎ তার নিজের পথ নির্দেশ করতে পারে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে জিনট্যান ভিলেজ। এখানের মানুষ এখন খুব ভালো উলফ বেরিওসও চাষ করে। বিষয় নিয়ে এখানে কথা হচ্ছে যে উলফ বেরিজ গুলো অন্যান্য গ্রাম দিয়ে চাষ করা হয়, কিন্তু তাদের গ্রামে একেবারে অর্গ্যানিক, তার জন্য এখানে উৎপাদন একটু কম। অন্যান্য গ্রামে উলফ বেরিজের মতো অত সুন্দর লাল টকটকেও লাগে না। এখানে তাদের মার্কেটে প্রাইসও কম। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা। একজন গ্রামের লোক বলতে থাকে যে সালফার জিনিসটা বিষাক্ত, তারপরেও এখানে খাবারটা গ্রহণযোগ্য হয়। কেউ বলতে থাকে সে কোনোভাবে দিয়ে চাষ করা পক্ষপাতী না, কারণ এর হয়তো উলফ বেরিজ এখন কম দামে যাচ্ছে। কিছু মানুষ আছে যারা অর্গানিক জিনিসটা মানে, সে জানে ভবিষ্যতে এই জৈব সার দিয়ে চাষের চাহিদা বাড়বে, কম প্রাইস পেলেও ভবিষ্যতে তাদের ভালো হবে। ইউথ লীগের একজন ছেলে বলতে থাকে হ্যাঁ এটা একদম ঠিক। তারা যখন প্রফেসর লিং এর থেকে চাষের বিষয়ে শিখেছিল, প্রফেসর লিং তাদের বলেছিল তারা যদি সঠিক কাজ করতে থাকতে ফসলের দাম কম বা বেশি হলো কিনা এই বিষয়ে ভাবা উচিত না। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে সুইহং এসেছে জিনট্যান ভিলেজে ফিরে এবং তার স্ত্রী সুইহং এর সাথে কথা বলতে, সাথে কুশল বিনিময় করছে এবং সুইহং এর গাড়ি থেকে একজন মেয়েও বেরিয়ে আসে, তার নাম এখানে ঝেন। সুইহং এর মা বাবা এখানে সেই মেয়েটার পরিচয় জানতে চাইলে সুইহং বলে ঝেন এখানে তার স্ত্রী। এদিকে দৃশ্যে আবার দুপুরে দেখানো হতে থাকে লাঞ্চ করতে করতে সুইহং তার বউ ঝেনের ফ্যামিলির বিষয়ে তার মা বাবাকে বলছে। সুইহং এখানে বলতে থাকে ঝেনরা 4 বোন, বাবা এখানে যথেষ্ট ধনী ব্যক্তি। ফুজিয়ানে তার বাবার এখানে 4টে ওষুধের দোকান আছে। দিন ধরে পরিশ্রম করে তার বাবা 4টে বাড়িও তৈরি করেছে। তার বাবার এখানে রুল হচ্ছে তার মেয়েদের বিয়ে দেবার সাথে সেই ওষুধের দোকান আর একটা বাড়িও মেয়ে আর জামাইকে দেবে। সুইহং এর মা এখানে বলতে থাকে ঠিক আছে তার বাবার কোনো ছেলে নেই, জামাইরা এখানে তার শ্বশুরের বাড়িতে থাকবে। এই জিনিসটা কেমন একটু খুঁতখুঁতে লাগছে তার। বলতে থাকে কাপেলরা যতক্ষণ খুশি থাকবে, কোথায় থাকছে এটা কোনো ম্যাটার করে না। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেউ ভীষণভাবে তার ছেলে সুইহং এর উপর রেগে বলতে থাকে এটা কিভাবে সে করতে পারে। এখানে তার ছেলেকে কোনোদিন বেঁধে ধরে রাখে, নিয়ে যেতে দিয়েছে, অন্য জায়গায় গিয়ে কাজ করতে দিয়েছে, তো শ্বশুর বাড়ির টাকায় গিয়ে বা তাদের বাড়িতে গিয়ে থাকবে এই জিনিসটা সে মানতে পারছে না। এবং বলতে থাকে এটা তারা আগে থেকেই ভেবে নিয়েছে, এটাও ঠিক করেছে যে সুইহং তার মা বাবাকেও তাদের সাথে নিয়ে যাবে। ওই কথাটা শুনে আরো ভীষণভাবে রেগে যায়, বলতে থাকে সে তাদের জায়গা ছেড়ে কোনোভাবেই যাবে না। এখানে নাকচ করছে যে তার ছেলের বিয়ে সে মানে না। এবং এখানে রেগে বলতে থাকে একটা মেয়ের সে হাত ধরেছে, এটা এখানে যথেষ্ট ভালো, বাড়িতে সে এখন অতিথি হয়ে এসেছে। এবার ডিভোর্সের কথা এভাবে তার মা বাবা মেয়েটার সামনে বলে সুইহংকে ছোট করতে পারে না। ওর মাথা গরম থাকার জন্য সে আরো বেশি বিরক্ত হয়ে যায় এবং ঝেঙে রানা জিনিসপত্র সমস্ত ঘর থেকে ছুঁড়ে ফেলতে থাকে। তাদের গিফটেরও প্রয়োজন নেই আর তাদেরও প্রয়োজন নেই। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে সুইহং এসে বাবা মেমেও এবং বাবার সাথে কথা বলার জন্য আর তার ঘরে ঘটে যাওয়া ঘটনার কথা বলতে থাকে সে যখন একটা মেয়েকে পছন্দ করে থেকে এত দূরে এখানে টেনে এনেছে যেন মেয়েটার হাত কোনোভাবেই না ছাড়ে, তার মনে দুঃখ না দেয়। ও জিজ্ঞেস করতে থাকে সুইহংকে সে কি এখানে সত্যি বিয়ে করেনি। এবং বলতে থাকে এটা তো সে তার মা বাবাকে এমনি বলেছিল, তবে এখনো পর্যন্ত বিয়ে করেনি। সে চেয়েছিল ঝেনকে এখানে এসে দেখিয়ে নিতে, আর ঝেনও এখানে খুব বুদ্ধিসম্পন্ন মেয়ে, জিনিসপত্র খুব সহজেই মানিয়ে নেয়, যথেষ্ট তার ব্যবসায়িক বুদ্ধিও আছে এখানে। ও বলতে থাকে যে এখানে সুইহংকে নিজের বাড়িতে ফিরে যেতে, লেউকে এবং তার মাকে বোঝাতে, ঝেনের থাকার কথা হলে তাকে মেমের সাথে শিফট করে দিতে, একটা না একটা সলিউশন চলেই আসবে, এত বেশি চিন্তা না করতে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থেকে মেমেও ঝেনকে নিয়ে সে আঙুর খেতে এসেছে। এখানে এখন তারা সফলভাবে খুব আঙুর চাষ করেছে। এখানে আগের গল্প বলতে থাকে যে আগের চাষিরা কত নাকচ করেছে, তাদের জমি দিতে চায় না, এখানে অনেক সমস্যা হয়েছিল এবং মারও খেতে হয়েছিল। পরে চাষিরা ঠিক রাজি হয়ে যায় আঙুর খেতে, এখানে তারাও কাজ করে, এখানে ভালোভাবে টাকা পয়সা, পরের বছরের মধ্যে তারাই আঙুর ক্ষেতটাকে দ্বিগুণ করে দেবে। বলেছে সে সুইহং এর থেকে শুনেছিল যে মেমিয়াও ফুজিয়ানে ছিল, এখানে ইলেকট্রনিক্স
ফ্যাক্টরিতে ভালো কাজ করে ভালো নাম করে ম্যানেজারের পোস্টের মধ্যে ছিল, তাহলে সেখানে কেন চলে এলো? মেয়েও বলতে থাকে কারণ এখানে ডেবাও আছে। থেকেও বড় কথা, ফুজিয়ান থেকে যে ইস্ট ওয়েস্ট পলিসি নীতি দিয়ে হাইগু দারিদ্রকরণ দূরীকরণের চেষ্টা হয়েছে, ইলেকট্রনিক্স ফ্যাক্টরির উপরও এই দায়িত্ব পড়েছে। মেয়েও ফ্যাক্টরির মালিকদের এখানে এনে ইনভেস্টিগেশন করানোর পর, তারপর ইনভেস্টিগেশনের পর যখন তার কোম্পানির মালিকরা জানতে পেরে নেওয়ার বাবা শিক্ষক বেই তাদের এখানে দান করা কম্পিউটারগুলো বিক্রি করে দিয়েছে, বিষয়ে তারা ভীষণ আপসেট হয়ে যায়। মেয়েও কাজ থেকে রিজাইন করে দেয়। মেয়ের ট্র্যাক রেকর্ড এখানে এত ভালো ছিল, কোম্পানির লোকেরা চেয়েছিল যে এই জায়গাটাকে উন্নত করার জন্য অন্যভাবে ইনভেস্ট করতে পারে, এখানে তারা প্ল্যান্ট তৈরি করতে পারে, কাজের দায়িত্ব এখানে থাকা মেয়েকেও দিতে পারে। সবাই কম বেশি করে এখানে সহযোগিতা করতে থাকটা কাজ উদ্ধার হতে বেশিক্ষণ সময় লাগে না। এটা ঠিক, এখানে অনেক ত্যাগও স্বীকার করতে হয় অনেক, বাকিরা যদি তার সহায়ক হয়ে যায় তাহলে সমস্যা হয় না। সত্যি কথা বলতে মেয়েও আর ডেবাও দুজনে একসাথে বড় হয়েছে, হয়তো কাজের জন্য অনেক সময় অনেক দূরে থেকেছে, তাদের মন থেকে তারা সবসময় এক জায়গায় ছিল। মূলত বিষয়টা এখানে কখনোই ম্যাটার করেনি। মেয়েও এটাও বলে যে প্রথম কিছু বছর হয়তো এখানে কাজের সমস্যা, সকলকে নিজের সহযোগিতার জন্য আনতে আনতে জিনিসগুলো সুবিধা হয়ে গেছে। এখানে থেকে কাজ করলে সে ডেবাওকেও মিস করে না, তার জায়গাকেও মিস করে না, না তার কাজকে। এখানে মেয়েও আবার সুইহুয়াং আর ঝেনের সম্পর্কের বিষয়ে জানতে চায়। ঝেন এখানে বলতে থাকে যে তার বাবা মা এখানে ফুজিয়ানে অনেক কষ্ট করে বড় হয়েছে, মা বাবা একটা ওষুধের দোকান অনেক কষ্ট করে দাঁড়িয়েছে, আস্তে আস্তে বাড়তে বাড়তে সেটাকে তারা 4টে ওষুধের দোকান করতে। সুইহুয়াং এর কথা, সে এখানে বাড়িতে কাজ করতো, সমগ্র পরিবার ঝেন সকলে খুব পছন্দ করে সুইহুয়াং। এখানে সে সকলকে খুব ভালো হাসাতে পারে। থেকেও বড় কথা, খুব কঠোর পরিশ্রমী একটা ছেলে, ধনাত্মক চিন্তাধারা রাখে, উদ্যমী, তার থেকেও বড় কথা সততা তার মধ্যে আছে। আমার সাথে সাথে ঝেনের সাথে ফ্যামিলিয়ার হয়ে ওঠে, আর আস্তে আস্তে তারা সম্পর্কে চলে আসে। এখানে বলতে থাকে যে এই কথাটা সে সুইহুয়াং এর থেকে শুনে ডেউ আর তার স্ত্রীকেও সুইহুয়াং আর ঝেন নিয়ে যেতে চায় ফুজিয়ানে। তারা যেহেতু এখানে বয়স্ক, তারা একটু ট্রেডিশনাল, এখানে গেলে তারা হয়তো নিশ্চয়ই বেটার লাইফ পাবে, এটা তাদের কাছে ঘর এবং দীর্ঘদিন ধরে এখানে আছে থাকলে তারা একটু মন থেকে মুক্ত থাকবে। বলে হ্যাঁ, সেই জিনিসটা বিবেচনা করেছে আর বুঝতেও পেরেছে। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে সুইহুয়াং তার মায়ের সাথে উলফেরি পরিষ্কার করতে করতে কথা বলছে। সুইহুয়াংয়ের মা এখানে জিজ্ঞেস করতে থাকে 2-3 দিন ধরে ঝেন বলে মেয়েটাকে দেখছে, এখানে রাগ করে চলে গেছে। উত্তরে এখানে সুইহুয়াং বলতে থাকে মানসিকতা এখানে যথেষ্ট উন্নত, যদি রাগ করেও থাকে সেটাও কখনো সুইহুয়াং এর সাথে শেয়ার করবে না। সুইহুয়াং এর মা বলতে থাকে এখানে যে মেয়েটা ধনী পরিবার থেকে বিলং করে, এদের মতো এরকম কম মধ্যবিত্ত পরিবার সাথে থাকতে সে হয়তো পছন্দ নাও করতে পারে। এখানে ডেউ কেন রাগ করেছে সেটা নিশ্চয়ই সুইহুয়াং জানে। সুইহুয়াং আর ঝেন তাদের ফুজিয়ানে গিয়েও থাকতে, সুইহুয়াংয়ের শ্বশুর বাড়িতে ডেউ হয়তো সেটাও মুখ বুলিয়ে মেনে নেবে। এখান থেকে ডেউকে আর তার স্ত্রীকে নিয়ে যাওয়ার কথা সে কখনোই মানবে না। সুইহুয়াং বলতে থাকে তার মাকে সে এখানে ভুল মা বাবাকে এখানে কি ভাবছে, সে কতটা খারাপ, একটা মেয়েকে শুধুমাত্র টাকার জন্য হাত ধরেছে, এখানে যথেষ্ট সিনসিয়ার এবং ভবিষ্যতে বিয়েও করতে চায়। কিছুদিন হলো তারা ঝেনকে দেখেছে, তাদেরও তো একটু সময় দেওয়া উচিত। এই বিষয়গুলো নয়, তারা এখানে ছেড়েই দিল। তার বাবা সেই অতিথির সাথে যেরকম ব্যবহার করেছে সেটা কি ঠিক ছিল? এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেউ চলে এসেছে এবং এখানে তার বাবাকে আবার বোঝানোর চেষ্টা করলে ডেউ বলতে থাকে প্রথমে এক জায়গায় ছিল, সেখান থেকে পুনর্বসতি হয়ে এখানে এসে জায়গাটা উন্নত হচ্ছে, এখানে খারাপ কি আছে? যদি ফুজিয়ানে গিয়ে থাকে হয়তো আরো বেটার লাইফ, কিন্তু এখানে তারা থাকলে সে আর তার স্ত্রীকে কেউ কিছু বলতে পারবে না, কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না, তারা মুক্ত থাকবে। এ যদি সত্যিকারের একজন মানুষ হয়ে থাকে, এখানে ঝ্যাংকে বলুক এখানে জিনটান ভিলেজে এসে থাকবে, আবার এই বাড়িটা এবং অন্যান্য জিনিস আরো ব্যবস্থা সুন্দর করে দেবে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে মেয়েও কথা বলছে ঝেনের সাথে। এখানে বলছে মেয়েকে সে যদি তাকে একটা ফেভার করে ভালো হয়। জিনটান ভিলেজে আর মিনিং টাউনে এখানে সে অনেক ফাঁকা স্টোর দেখেছে, এখানে সে ওষুধের দোকান খুলতে চায়। বলে এখানে ঝেনের মা বাবা কিছু মনে করবে না। বলে এখানে আসার প্রথম দিন থেকেই জিনিসটা সে লক্ষ্য করে, এখানে ফাঁকা স্টোর আছে, আর তারপর থেকেই সে তার বাবার সাথে কন্ট্যাক্টে থেকেছে, কথা বলেছে। এটাও বলেছে এখানে ওষুধের দোকান কম আছে, সে ওষুধের দোকান তৈরি করলে ব্যবসাটাকে এক্সপ্যান্ডও করতে পারবে। তাছাড়া এখানে দেখে নিয়েছে তার শ্বশুর বাড়ি উলফবেরি খুব ভালোভাবে চাষ করা হয়, চাইনিজ মেডিকেলে এর খুব ভালো মেডিসিনাল ভ্যালু আছে, দুটো দিয়ে এখানে সে ভালোভাবে ব্যবসা করতে পারে। এতে তার শ্বশুর শাশুড়িও রাগ করবে, সুইহুয়াং এর মনও হতাশ থাকবে না, আর ঝেনে একেবারে মুক্ত থাকবে মন থেকে। এটাও বলে তার বাবা প্রথমে দোনোমনো করছিল, কিন্তু তার মেয়ের বিজনেস প্ল্যান দেখে সব দিক সামলানোর দক্ষতা দেখে খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। মেয়ে ওখানে খুশি হয়ে ঝেনকে বলতে থাকে যে সে তার বুদ্ধিমত্তা বেশি এখানে মুগ্ধ হয়েছে, আর তার জন্য মিনিং টাউন থেকে মিনিং টাউনের নতুন সদস্য ঝেনকে স্বাগত জানায়। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।